বেলগাছিয়ায় ট্রাম ডিপোর কাছে পৌঁছে অর্ক বুঝতে পারল হাওয়া খারাপ, মোড়ের দোকানপাট বন্ধ, ঈশ্বরপুকুর লেন অন্ধকারে ঢাকা। চারপাশে একটা থমথমে ভাব, শুধু জনা পাঁচেক মানুষ ফুটপাতের একপাশে জড়ো হয়ে মৃদু গলায় কথা বলছে। লোকগুলোর চেহারা দেখেই বোঝা যায় সারাদিন খেটে খুঁটে বাড়ি ফিরছে, ঝামেলার মুখোমুখি হয়ে বিপর্যস্ত। এরা এখন ঘরে ঢুকে পেটে কিছু দিয়ে শুয়ে পড়তে পারলে বেঁচে যায়, কিন্তু গলিতে পা দেওয়ার সামর্থ্য কারণ নেই। খাঁচায় পোড়া জন্তুর মতো শুধু পিট পিটিয়ে তাকাচ্ছে। ঠিক সেই সময় যেন দেওয়ালি শুরু হয়ে গেল। ঈশ্বরপুকুর লেনে বোম পড়েছে। একটা শব্দ না মেলাতেই আরেকটা। সঙ্গে সঙ্গে ফুটপাতের লোকগুলো সরে গেল খানিকটা তফাতে। অর্ক ভেবে পাচ্ছিল না আজকের গোলমালটা কি নিয়ে। খুরকি কিলা চলে যাওয়ার পর ঈশ্বরপুকুরে মাস্তান বলতে একমাত্র কুয়া। তার প্রতিদ্বন্দ্বীদের কথা সেদিন কুয়া বলেছিল বটে, কিন্তু তারা তো ঠিক মাস্তান নয়। অর্ক অন্ধকার গলিটার দিকে তাকালো, যেখানে ঢুকলে অজান্তেই আক্রান্ত হতে হবে। যারা ছুটছে তারাও জানবে না কাকে ছুড়ল, খোঁজ নেওয়া দরকার। এই সময় অর্ক রিক্সাওয়ালাকে দেখতে পেল। জ্ঞান হওয়া ইস্তক একে ঈশ্বরপুকুরে রিক্সা চালাতে দেখেছে। বুড়ো রিক্সা তুলে দিয়ে একটা বন্ধ দোকানের খাজে উবু হয়ে বসেছিল। দ্রুত পা চালিয়ে তার কাছে পৌঁছাতেই লোকটা ভীতু চোখে তাকালো। অর্ক জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভেতরে? ঈশ্বরপুকুরকে শ্মশান করে দেবে বলছে ওরা। কারা? লোকটা অর্কের মুখের দিকে তাকিয়ে নীরব হলো। অর্ক আবার জিজ্ঞাসা করলো, কারা? কয়লা। চমকে উঠল অর্ক। কয়লা নিজেকে বলে শেরকে শো। তার আধিপত্য রেল লাইন এলাকায়। সমস্ত ওয়াগন ব্রেকার ওর চামচে। সাধারণ কোনো পাড়ার দখল নেবার চেষ্টা করেনি কয়লা। দুটো রিভলভার কোমরে গুজে হাতে কয়লা, সঙ্গে বডিগার্ডও থাকে। প্রচন্ড ক্ষমতাবান মাস্তান কয়লা। তার ওপর মহলেও খুব খাতির আছে, কিন্তু এই লোকটিকে কখনো চোখে দেখেনি অর্ক। নানা রকম গল্প শুনেছে। ঈশ্বরপুকুর লেন কয়লার আওতায় নয়, যদিও রেল লাইন খুব কাছে। তবে এটুকু জানে খুরকির সঙ্গে ওয়াগনের ব্যাপারে কয়লার যোগাযোগ ছিল। সেই সুবাদেই খুরকির রোয়াবি বেড়ে গিয়েছিল অত। সেই কয়লা ঈশ্বরপুকুরে এসেছে শ্মশান করতে। কেন? অর্ক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, কতজন আছে ওরা? অনেক, একটা গাড়িও আছে। এই সময় গলির মধ্যে হৈ হৈ উঠল। রিক্সাওয়ালা দোকানের খাজে যেন আরো সেধিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, বসে পড়ো। অর্ক দেখল যে লোকগুলো গলিতে ঢুকবে বলে দাঁড়িয়েছিল তারা দৌড়ে যাচ্ছে পাকপাড়ার দিকে। নিশ্চয়ই কয়লারা ফিরে আসছে, এবং এইভাবে দাঁড়িয়ে থাকা ঠিক কাজ হবে না। অর্ক চট করে দোকানের পেছনে চলে এলো, এবং তখনই ঈশ্বরপুকুর থেকে বেরিয়ে এলো জনা 12 ছেলে। 2-3 জনের হাতে খোলা শর্ট, পেটও ঝোলা, দুটো রিভলভারও চোখে পড়ল। উত্তেজিত ছেলেগুলো মুখে বিকট শব্দ করতে করতে রেল লাইনের দিকে চলে যাওয়ার পর অর্ক আবার সামনে ফিরে এলো। চিৎকার মিলিয়ে যাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেছে চারধার। যে ঈশ্বরপুকুর রাত 2টোর আগে ঘুমোয় না, 10টায় তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। কিন্তু ছুটে যাওয়া দলটার মধ্যে কয়লাকে আলাদা করতে পারেনি অর্ক। সে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, কয়লা কোনটা? রিক্সাওয়ালা দম বন্ধ করে পড়েছিল। এবার যেন খানিকটা সাহস পেল। কেউ না। কেউ না মানে? অর্ক অবাক হলো। এই তো বললে কয়লা এসেছে। এসেছে কিন্তু যায়নি। কয়লা খোলা গাড়িতে করে গিয়েছিল, গাড়িটা তো আসেনি। অর্ক মাথা নাড়ল। সত্যিই তো, কোনো গাড়ি তো দলটার সঙ্গে বের হয়ে আসেনি। কিন্তু দলে দলে সব চলে গেলে কয়লা একা থাকবে ঈশ্বরপুকুরে? এত সাহস! অর্ক দেখল বেশ দূরে সেই লোকগুলো আবার ফিরে এসে উকি দিচ্ছে এদিকে। সে হাত উঁচু করে তাদের ডাকলো। লোকগুলো যেন তাকে সন্দেহের চোখে দেখছে। সে এবার গলা তুলে চেঁচালো, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন? চলে আসুন, একসঙ্গে পাড়ায় ঢোকা যাক।
এ সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া হলো বলে অর্কের মনে হলো না। এক পা এগানো তো দূরের কথা, কোনো শব্দ পর্যন্ত করছে না। অর্ক বুঝতে পারছিল বেশ কিছু মানুষ একসঙ্গে গেলে খানিকটা সুবিধে হবে। সে নির্জন রাস্তায় এগিয়ে গেল। লোকগুলো ওকে পুরোপুরি সন্দেহ করছে না, কারণ সে যখন প্রথম এলো কেউ কেউ তাকে দেখেছে। কাছাকাছি হয়ে অর্ক বলল, চলুন আমরা একসঙ্গে যাই। ইতস্তত করে একজন বলল, না ভাই, আমরা পাবলিক ঝামেলার মধ্যে নেই। ওরা সব চলে গেছে, এখন আর ঝামেলা নেই। আমি 3 নম্বরে থাকি। আমাকে আপনাদের কেউ চেনেন? অর্কের প্রশ্নের উত্তরে দুজন মাথা নাড়ল। আর একজনকে জিজ্ঞাসা করল, যাবেন? দ্বিতীয়জন উত্তর দিল, ছেলে পুলে নিয়ে ঘর করি ভাই, মরে গেলে ওরা সব পথে বসবে। তার চেয়ে গলিটা স্বাভাবিক হোক, তখন ধীরে সুস্থে যাওয়া যাবে। কি বলেন? কথাটা প্রত্যেকের মনের মতো বুঝতে পেরে অর্ক বলল, কিন্তু ওরা পাড়ায় হামলা করেছে, সেটা তো আপনার বাড়িতেও হতে পারে। তাছাড়া যে কোনো মুহূর্তে ওরা ফিরে আসতে পারে, তখন বাঁচতে পারবেন? তার চেয়ে নিজের পাড়ায় যাওয়াটা তো নিরাপদ। আমরা অনেকে একসঙ্গে গেলে কেউ ঝামেলা করতে সাহস পাবে না। অর্ক কথাগুলো বলে বুঝল এটা খুব কাজের হলো না। এক সময় একটা গাড়ির আওয়াজ হতেই লোকগুলো দৌড়াতে শুরু করলো। অর্ক লক্ষ্য করলো গাড়িটা গলি থেকে নয়, উল্টো দিক থেকে আসছে। ওটা যে পুলিশের ভ্যান সেটা বুঝে অর্ক রাস্তা থেকে সরে দাঁড়ালো। ছুটন্ত লোকগুলো দেখে ভ্যানটা মুখ ঘুরিয়ে তাদের দিকে ধাওয়া করলো। লোকগুলো প্রাণ ভয়ে ছুটছে। ফাঁকা রাস্তায় দৃশ্যটা সিনেমার মতো দেখতে পাচ্ছিল অর্ক। ভ্যান থেকে লাফিয়ে নামলো 8 পুলিশ। লাঠি হাতে তারা ছুটে গেল লোকগুলোর দিকে। ওই দুর্বল নিরক্ত লোকগুলোকে ধরতে সামান্য সময় লাগলো না। একই সঙ্গে হাউমাউ শব্দ আর চিৎকার শুনল অর্ক, আমাদের ধরেছেন কেন? আমরা তো কিছু করিনি, আমরা পাবলিক। একটা পুলিশ বাজখাই গলায় চেঁচালো, শালা পাবলিকের করি। অশ্লীল শব্দটা রাতের নির্জনতা ভেঙে ঠিক ঠিক করতে লাগলো। লোকগুলোকে টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয়ে যাওয়ার পর সেটা আবার ফিরে গেল। অর্ক অবাক হয়ে হেসে ফেলল, যা চলে, ওরা কাদের ধরে নিয়ে গেল? লোকগুলোর অবস্থা দেখে হাসি পাচ্ছিল তার। পাবলিক কেন ঝামেলায় থাকবে? ভালোই হলো, রাতটাই ওদের ঝুঁকির মধ্যে যেতে হচ্ছে না। অবশ্য পুলিশরা যদি না দেয়। আবার চারধার চুপচাপ। হঠাৎ অর্কের মনে হলো সে নিজে কি করেছে। গলিতে ঢোকার সাহস না থাকায় সে কতগুলো ভীতু মানুষকে নিয়ে দল গড়তে চেয়েছিল। বিপদ এলে সেটা অন্যদের মধ্যে ভাগ করে দেবার কৌশল করেছিল। তার মানে নিজের পাড়ার চেনা চৌহদ্দির মধ্যে পা বাড়ানোর ক্ষমতা তার লোভ পেয়েছে। অর্ক মাথা নাড়ল। এরপর একরোখা ভঙ্গিতে হাঁটতে লাগলো ঈশ্বর পুকুরের দিকে। গলির মুখে দাঁড়িয়ে সে অন্ধকারে সামান্য আলো দেখতে পেল। গলিতে ঢুকে সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো এবং তাতেই অন্ধকার ক্রমশ হালকা হয়ে গেল চোখের সামনে। গলিতে এখনো বারুদের গন্ধ আছে। অর্ক সতর্ক হয়ে হাঁটছিল রাস্তার ধার ঘেঁষে। অন্যদিন এই সময় ধার ঘেঁষে প্রচুর লোক পড়ে থাকে, আজকেও নেই। নিঃশব্দে সে হেঁটে এলো 3 নম্বর ঈশ্বর পুকুরের সামনে এবং তখনই সে মানুষের অস্তিত্ব টের পেল। 3 নম্বরের সবকটা দোকানপাট বন্ধ। নিমুর চায়ের দোকানের সামনে ছোটখাটো ভিড়, কিন্তু কেউ কোনো কথা বলছে না এবং এখানেই বারুদের গন্ধ বেশি। অর্ককে আসতে দেখে ভিড়টা পাতলা হতে হতে আবার রয়ে গেল। ভিড়ের দিকটায় এগিয়ে গিয়ে স্তব্ধ হয়ে গেল অর্ক। গলির মুখে চিত হয়ে পড়ে আছে মোক্ষ বুড়ি, দুটো হাত দুদিকে ছড়ানো। ময়লা কাপড়ের স্তূপ রক্তাক্ত। আধো অন্ধকারে বোঝা যাচ্ছে ওর মুখের কিছুটা অংশ উড়ে গেছে। কঙ্কালের মতো শরীরটা এলিয়ে আছে মাটিতে। ভিড়টা ওকে ঘিরেই। কোনো প্রশ্ন করার দরকার হলো না। মোক্ষ বুড়ির প্রাণহীন শরীরটার দিকে তাকিয়ে শিউরে উঠল অর্ক। কিন্তু ভিড়টা বাড়ছে, অথচ কোনো কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না। মোক্ষ বুড়ির জন্য কেউ কাঁদবার নেই। অর্ককে দেখে ন্যাড়া কাছে এলো। মোক্ষ বুড়ি ভোগে চলে গেল।
হাসলো ন্যাড়া। কুয়াদা খুব বেঁচে গিয়েছে। কি হয়েছিল? অর্ক শীতল গলায় জিজ্ঞাসা করলো। তুমি জানো না? না, আমি এইমাত্র আসছি। বিলুদাকে খুঁজতে এসেছিল কয়লা, না পেয়ে পাড়া জ্বালিয়ে দেবে বলেছিল। কুয়াদা তখন মাল খেয়ে এখানে দাঁড়িয়ে কয়লার একটা ছেলেকে খিস্তি করতেই সে পেটও ছুঁড়েছিল। কুয়াদার গায়ে লাগেনি, কিন্তু মুখ্য বুড়ি ভোগে গেল। ন্যাড়া আবার হাসলো। কুয়া কোথায়? হাওয়া হয়ে গিয়েছে। 3 নম্বরের পেছনের দিকটাই ইঙ্গিত করলো ন্যাড়া। বিলুকে খুঁজছিল কেন ওরা? বিলুদা নাকি দারোগা বাবু হয়েছে। দারোগা বাবু? হাঁস ডিম দেয় আর দারোগা বাবু সেই ডিম খায়। তারপর নিচু গলায় বলল, কয়লা এখনো পাড়ায় আছে। কোথায়? নকু ঘোষের বাড়িতে, বডিগার্ড নিয়ে। ওর চামচেরা সব চলে গিয়েছে। এই সময় দুটো হেডলাইট ঈশ্বরপুকুরকে আলোকিত করলো। ইঞ্জিনের শব্দ হওয়া মাত্র মানুষগুলো গলির মধ্যে পিলপিল করে ঢুকে যাচ্ছিল। অর্কের হাত ধরে টানলো ন্যাড়া। কেটে পড়ো, পুলিশ আসছে। কি করে বুঝলি? জিজ্ঞাসা করতেই পুলিশের ভ্যানটা এসে দাঁড়ালো 3 নম্বরের সামনে। টপাটপ লাফিয়ে নামলো কিছু পুলিশ, লাঠি এবং বন্দুক হাতে। দুজন অফিসার খোলা রিভলভার নিয়ে চেঁচিয়ে বলল, কি হয়েছে এখানে? কেউ পালাবেন না, বলুন কি হয়েছে। এবার 3 নম্বরের লোকগুলো থিতিয়ে গেল। তারপর একটু সাহসী হয়ে এগিয়ে এলো তারা। হাউমাউ করে সকলে মিলে কয়লার অত্যাচারের কথা বলতে লাগলো। সেটা স্পষ্ট না হয় কিছু বোঝা যাচ্ছিল না। জনতা আঙ্গুল দিয়ে মুখ্য বুড়ির মৃতদেহ দেখাচ্ছিল পুলিশদের। একজন অফিসার টর্চের আলো ফেলল মুখ্য বুড়ির ওপরে। এটা কে? জনতা চেঁচালো একসঙ্গে, মুখ্য বুড়ি। এ কি করে ইনভলভ হলো? বুড়ি মেয়ে ছেলেরাও অ্যাকশন করে নাকি? ও এখানে বসেছিল স্যার। কোয়াকে যে পেটো ছুঁড়েছিল সেটা ওর গায়ে লেগেছে। আইসি। হোয়ার ইজ কোয়া? তাকে আমার চাই। বলুন বলুন, কোথায় কোয়া? জানি না স্যার, কোয়া পালিয়ে গেছে। অফিসার জনতার দিকে তাকালেন। তারপর দুজন কনস্টেবলকে বললেন মুখ্য বুড়ির শরীরটাকে ভ্যানে তুলে নিতে। এই সময় ঈশ্বরপুকুরের আলো জ্বলে উঠল। অর্ক দেখল উল্টো দিকে দোতলা বাড়িগুলো জানালা ঈষৎ ফাঁক করে। ভদ্রলোকেরা এই দৃশ্য দেখছেন নিজেদের অস্তিত্ব না জানিয়ে। অফিসারটি আবার রিভলভার উঁচিয়ে চিৎকার করলেন, কোয়াকে আমাদের হাতে তুলে দিন। ওর জন্য এই বুড়ি মরেছে, নইলে এই বস্তির কাউকে আমি ছাড়ব না। জনতা নীরবে এই হুমকি শুনল। অর্ক বুঝতে পারছিল না কোয়ার কি দোষ, কেন তাকে পুলিশ অফিসার চাইছে। কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে গেল অফিসারটির কাছে। কোয়াকে কি দরকার? অফিসার অর্কের দিকে তাকালো চোখ তুলে। তুমি কে? আমি এখানে থাকি। কোয়া তো আজ কোনো অন্যায় করেনি। যারা গুন্ডামি করতে এসেছিল সে তাদের গালাগাল দিয়েছিল। এরাই বোমা ছুঁড়েছে বলে মুখ্য বুড়ি মারা গিয়েছে। এতে কোয়ার অন্যায় কোথায়? সরাসরি প্রশ্ন করল অর্ক। ন্যায় অন্যায়ের জ্ঞান তোমার কাছে নেব না। ওর নামে অনেক এলিগেশন আছে, কিন্তু যারা অন্যায় করেছে তাদের আপনারা ধরছেন না কেন? কারা অন্যায় করেছে, কোথায় তারা? ব্যঙ্গ করল অফিসার। কয়লা দলবল নিয়ে পাড়া জ্বালাতে এসেছিল, ওরাই মুখ্য বুড়িকে খুন করেছে। কে কয়লা? অর্ক অবাক হয়ে গেল। পুলিশ অফিসার কয়লার নাম শোনেনি। সে তাকিয়ে দেখল বস্তির মানুষ তার দিকে বেশ সম্ভ্রমের চোখে তাকিয়ে আছে। অর্কের উত্তেজনা বাড়ল। কে কয়লা তা আপনি জানেন না? পুলিশ অফিসার কাজ ঝাঁকালেন। তারপর হাতে রিভলভারটা নাচিয়ে বললেন, এই ছোকরা, নিজের কাজ করো গিয়ে, যা ভাগ। অর্ক গলা তুলল, চমৎকার। 1 ঘন্টা ধরে এখানে হামলা হলো, মানুষ মরল, আর আপনারা চুপ করে বসেছিলেন, আসার দরকার মনে করেননি। এখন যখন সব থেমে গিয়েছে তখন উল্টো চোখ রাঙাচ্ছেন। কোথায় ছিলেন আপনারা এতক্ষণ? মেরে বদনা পাল্টে দেব হারামজাদা। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার কাজে কৈফিয়ত তোমাকে দিতে হবে। তারপর জনতার দিকে তাকিয়ে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, কোয়াকে আমার চাই। অফিসার ভ্যানের দিকে এগিয়ে যেতেই অর্ক কাছে গেল।
আপনি কয়লাকে অ্যারেস্ট করবেন না, সে এখানে এসে দলবল নিয়ে হামলা করে গেল, আপনারা সেটা দেখবেন না? কয়লা, কয়লা কোথায়? ওদিকে নকু ঘোষের বাড়িতে। হঠাৎ চোখ মুখ পাল্টে গেল অফিসারের। এই, তোর নাম কি রে? তোর নাম বলছেন কেন? ভালোভাবে কথা বলতে শেখেননি? এরকম প্রশ্ন যেন স্বপ্নেও ভাবেনি অফিসার। তার হুঁশ ফেরার আগেই অর্ক জবাব দিল। অর্ক। নেতা হবার স্বাদ হয়েছে না? জন্মের মতো স্বাদ ঘুচিয়ে দেব বদমাইশ। এক লাফে যেন জায়গাটা অতিক্রম করতে চাইলেন অফিসার। বিপদ বুঝতে পারল অর্ক, কিন্তু একটা জেদ এবং ক্রোধ তাকে খাড়া করে দাঁড় করিয়ে রাখল। এই সময় লোকটি ছুটে এলো অফিসারের দিকে। প্লিজ, ওকে মারবেন না, শান্ত হন। অর্ক অবাক হয়ে গেল। দেখলেন সতীশদা অফিসারের সামনে এসে দাঁড়িয়ে। অফিসার যেন সতীশদাকে চিনতে পারলেন। ও আমাকে অপমান করেছে, এইটুকানি ছেলে কি ব্যবহার! নো নো, আমাকে বাধা দেবেন না। সমাজ বিরোধীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময় আপনারা ইন্টারফেয়ার করবেন না। দুপাশে হাত বাড়িয়ে সতীশদা বললেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি শান্ত হন। ছেলেটি মোটেই সমাজ বিরোধী নয়। তাছাড়া ও যেসব অভিযোগ করেছে সেগুলো সাধারণ মানুষের মনের কথা। আপনি এসব বোঝাবেন না সতীশবাবু। আমি ওকে অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করবেন, ওর অপরাধ। আমাকে অপমান করেছে, কর্তব্য করতে বাধা দিয়েছে। আপনি বাজে কথা বলছেন। আচ্ছা, নিশ্চয়ই আপনার স্বার্থ আছে, কিন্তু আমি আপনার সঙ্গে এত কথা বলছি বা কেন? যদি প্রয়োজন মনে করেন থানায় আসবেন। সতীশদা একবার অর্কের দিকে তাকালেন, তারপর অফিসারকে নিচু গলায় বললেন, ওকে অ্যারেস্ট করলে আপনার অসুবিধা হবে অফিসার। তার মানে? কিছুদিন আগে মিনিস্টার এসেছিলেন ওখানে। ওর বাবা মিনিস্টারের বন্ধু। আমাকে খোঁজ খবর নিতে বলেছিলেন। আপনি গায়ের জোরে অ্যারেস্ট করলে আমি এখনই মিনিস্টারকে জানাবো। সতীশদাকে অন্যরকম দেখাচ্ছিল। সতীশদার চোখে চোখ রেখে অফিসার যেন কিছু পড়তে পারলেন। কিন্তু ওকে সাবধান করে দেবেন। একজন সরকারি অফিসারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখা উচিত। কথা শেষ করেই অফিসার ভ্যানের দিকে গেলেন। ওদের চোখের সামনে ভ্যানটা পিছু ফিরে মুখ পাল্টে ঈশ্বর পুকুর থেকে বেরিয়ে গেল। এবার সতীশদা অর্কের দিকে তাকালেন। তোমার সাহস আছে, কিন্তু সাহসী হলেই সবসময় কাজ হয় না। সময় এবং পরিস্থিতি বুঝে এগাতে হয়। এতক্ষণ অর্ক চুপচাপ পুরো ব্যাপারটা দেখছিল। সতীশদা যে অফিসারকে মন্ত্রীর ভয় দেখিয়ে থামালো, সেটা কান এড়ায়নি তার। তার মনে পড়ল, আজ সন্ধ্যায় সে একজন সাধারণ পুলিশকে ডিসি নর্থের নাম করে ভয় পাইয়েছিল। সেটা যে এত দ্রুত তার ক্ষেত্রেও ফিরে আসবে। সতীশদা কথা শেষ করতেই অর্ক বলল, লোকটা বদমাস হতে পারে, কিন্তু ওইভাবে কথা বলা ঠিক হয়নি। কেন? তোমাকে ও অ্যারেস্ট করতে পারত, প্রচন্ড মারত, তুমি কিছুই করতে পারতে না। কিন্তু আপনি এসব সমর্থন করছেন। ওরা কুয়াকে বোমা মারতে গিয়ে মক্ষ বুড়িকে মেরে ফেললো, খুন করলো ওরা, আর পুলিশ কুয়াকে ধরতে চাইছে। কুয়ার কি দোষ? সতীশদা মাথা নাড়লেন। কিন্তু কুয়া তো ধোয়া তুলসী পাতা নয়। তা হতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো অন্যায় তো করেনি। তাছাড়া কয়লারা ঈশ্বর পুকুরে ঢুকে একটা খুন করলো, অত্যাচার করলো। অনেক পুলিশ এসে আমাদের ছেলেকে গ্রেপ্তার করতে চাইলো, অথচ আপনি কিছুই বলছেন না। অর্ককে খুব উত্তেজিত দেখাচ্ছিল। এই সময় কথাবার্তার মধ্যে 3 নম্বরের সাধারণ মানুষ যে উপচে পড়েছে সেটা সে লক্ষ্য করেনি। সতীশদা বললেন, কিছু বলবো না তাই বা জানলে কি করে? আমরা পার্টি থেকে অ্যাকশন নেব, পুলিশের কাছে কৈফিয়ত চাইব। অর্ক বলল, তার মধ্যে কয়লাদের গুন্ডারা এসে একটার পর একটা খুন করে যাক, আর আপনারা চেয়ে চেয়ে তাই দেখবেন। এবার সতীশদার কণ্ঠে উত্তেজনা এলো। তুমি কি বলছো তা জানো? জানি সতীশদা, আমি রাজনীতি বুঝি না, কিন্তু আপনাকে আমার ভালো লাগে। কয়লারা মুখ্য বুড়িকে খুন করেছে আর পুলিশ কিছু বলছে না, এটা মেনে নিতে পারিনি। আপনি আমাদের সঙ্গে আসুন, আমরা সবাই মিলে প্রতিবাদ করি। অর্কের কথা শেষ হওয়া মাত্র
3 নম্বরের সমস্ত মানুষের গলা থেকে সমর্থন সূচক শব্দ বেরিয়ে এলো। সতীশদা এবার অস্বস্তিতে পড়লেন। তারপর অর্কের কাঁধে হাত রেখে বললেন, আমার পক্ষে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, দলের নির্দেশ নিতে হবে। আপনি এর মধ্যে দল টানছেন কারণ আমি 24 ঘন্টার রাজনীতি করি। আমি মনে করি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাভাবনা ও আনুগত্য ছাড়া একটি মানুষ পূর্ণতা পায় না। যা হোক, এ ব্যাপারে তোমরা একটা কাজ করতে পারো। এই পাড়ার নাগরিক কমিটির মিটিং যাতে তাড়াতাড়ি ডাকা হয় সে ব্যবস্থা করতে পারি। সেখানে তোমরা বক্তব্য রাখতে পারো। নাগরিক কমিটি বস্তি শৃঙ্খলা রাখতে অরাজনৈতিকভাবে কাজ করতে পারে। কিন্তু সতীশদার কথা শেষ হওয়া মাত্র একজন চিৎকার করে উঠল, ওখানে তো মাথা ভারী লোক গিয়েছেন, তারা কোনোদিন আসেন না। পাড়ার কটা লোক নাগরিক কমিটির খবর রাখে বলুন। সতীশদা বললেন, আপনাদের কমিটি, আপনারা যদি খবর না রাখেন। না, আমাদের কমিটি নয়। আপনারা ক্ষমতায় এসেছেন এত বছর, নাগরিক কমিটি তৈরি হয়েছে, কিন্তু সেই কমিটি কোনো কাজ করে না, নামেই রয়েছে। সাধারণ মানুষ তাদের খবর জানেই না। ছেলেটি এসব বলেই জুড়ে দিল, এ কথা বলছি ভাববেন না যে আমি কংগ্রেস করি। সমালোচনা করলেই তো চক্রান্তের গন্ধ পান। সতীশদা মাথা নাড়লেন, তুমি প্রতিক্রিয়াশীল, সংবাদপত্রের ভাষায় কথা বলছো সুবল। তোমাকে আমি অনেকবার বলেছি দলের ভেতরে এসে এসব কথা বলো। শরীরে আঁচ না লাগিয়ে যারা ফল ভোগ করে তাদের সুবিধাবাদী বলা হয়। অর্ক দেখছিল বিষয় থেকে সরে যাচ্ছে তারা। সে বলল, আমি ওসব বুঝি না সতীশদা। 3 নম্বরে আমরা পশুদের মতো আছি। এখানে দিন দুপুরে মাস্তানি হয়, অশ্রাব্য খিস্তির বন্যা বয়ে যায়, মাতলামি চলে দিন রাত, আর আপনাদের নাগরিক কমিটি নাকে তেল দিয়ে ঘুমোয়। কি ঠিক বলেছি? সতীশদা মাথা নাড়লেন, অনেকটাই ঠিক। কেন এমন হবে? কেন আপনারা রাজনীতি করেন সাধারণ মানুষের কাছে না গিয়ে? শুধু বড় বড় শব্দ দিয়ে কদিন বোঝানো যায় সতীশদা? না সতীশদা, আমি এসব বুঝতে পারি না। কয়লা অন্যায় করে শাস্তি পাবে না কেন? অর্ক কথাগুলো বলা মাত্র সমস্ত মানুষ হইচই শুরু করলো। সবাই উত্তেজিত। সতীশদা চিৎকার করলেন, তোমরা কি করতে চাও? আমরা কয়লার শাস্তি চাই। সতীশদা চিৎকার করলেন, কিন্তু শাস্তি দেবে আদালত, আমরা আইন হাতে নিতে পারি না। অর্ক, তুমি এদের উত্তেজিত করছো, ভুল করছো, এতে তোমারই ক্ষতি হবে। কেউ একজন চেঁচালো, কয়লা নকু ঘোষের বাড়িতে বসে মাল খাচ্ছে, নকুর বাড়ি জ্বালিয়ে দাও। হঠাৎই মানুষগুলো পাল্টে গেল। যারা এতক্ষণ বোমের ভয়ে সিটিয়েছিল ঘরে, তারা উত্তেজনায় রাস্তায় ছোটাছুটি করতে লাগলো। সতীশদা কিংবা অর্ক চেষ্টা করেও সামলাতে পারল না তাদের। সবার লক্ষ্য নকু ঘোষের বাড়ি। বাড়িটার সামনে একটা জিপ দাঁড়িয়ে ছিল। 3 নম্বরের মানুষের টানে আশেপাশের একটা বিরাট জনতা এই মাঝরাতে নেমে এসেছে পথে। অর্ককে নিয়ে সতীশদা কোনো রকমে ভিড়ের সামনে চলে এলেন। সতীশদা চিৎকার করলেন, আপনারা এমন কিছু করবেন না যাতে আইন বিঘ্নিত হয়। কিন্তু অর্ক সতীশদাকে বলল, সতীশদা, আপনি আড়ালে চলে যান, নইলে নকু ঘোষ বলবে আপনার পার্টি ওর বাড়ি ঘেরাও করেছে, আপনি সাধারণ নাগরিক হিসেবে পেছনে থাকুন। কিন্তু পাড়ায় কোনো গোলমাল হলে আমাকে জবাবদিহি দিতে হবে। সে না হয় দেবেন, এখন সামনে থাকবেন না। সুবল বলল, ঠিক কথা, এটা আমাদের নন পলিটিক্যাল মুভমেন্ট। মানুষেরা চিৎকার করছে কয়লার নাম ধরে। নকু ঘোষের পিণ্ডি চটকে 2-1টা ঢিল ছিটকে গেল বাড়ির দিকে। এই সময় দরজা খুলে গেল। নকু ঘোষ বেরিয়ে এলো টালমাটাল পায়ে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? জনতা দেখে লোকটার মুখ চুপসে গেলেও সামলে নিল। কয়লাকে চাই, বের করে দিন কয়লাকে। জনতা একসঙ্গে বলে উঠল, কয়লা কেন? তাকে দিয়ে কি দরকার? নকু ঘোষের গলার স্বর জড়ানো। সুবল উঠে গেল সিঁড়ি বেয়ে। কয়লা 3 নম্বরে একজনকে খুন করেছে, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, ওকে বের করে দিন আমাদের হাতে।
নৌকো ঘোষ চিৎকার করলো, বের করে দিন, যেন বাবার সম্পত্তি। কে তোকে লেলিয়েছে? কে লেলিয়েছে? সঙ্গে সঙ্গে জনতা ফুঁসে উঠল। উন্মত্ত ঢেউ আসতে পড়ল নৌকো ঘোষের ওপরে। নৌকোর লোকেরা তাকে টেনে টুনে নিয়ে গেল ভেতরে। তারপর দরজা বন্ধ করে দিল। ততক্ষণে কয়লার গাড়িতে আগুন জ্বেলেছে জনতা। এবার নৌকুর বাড়িতে সে আগুন ছড়াতে চাইল জনতা। অর্ক এক লাফে বারান্দায় উঠল। তারপর 2 হাত উপরে তুলে চিৎকার করলো, আপনারা শুনুন, মাথা ঠান্ডা রাখুন, আমরা কয়লাকে চাই। নৌকো ঘোষের বাড়ি আপনারা ঘিরে রাখুন, কেউ ভেতরে ঢুকবেন না। যতক্ষণ না নৌকো কয়লাকে বের করে দেয় ততক্ষণ আমরা এখান থেকে নড়ব না। সুবল বলল, ঠিক কথা। আজ সারা রাত আমরা ঘেরাও করে থাকবো, আপনারা সবাই বসে পড়ুন, গুন্ডাটাকে চাই। জনতা তখনও অশান্ত ঘোড়ার মতো ছটফট করছিল।